প্রিয় দর্শক, হাঁটু ব্যথা, বসতে কষ্ট, উঠতে কষ্ট, বসে নামাজ পড়তে পারি না, এই অবস্থা আপনার কী করণীয়, কেন এরকম হচ্ছে, এই প্রশ্ন তো আপনাদের মনে আছে। এই বিষয়টাকে সামনে রেখে আমি আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। হাঁটু ব্যথা নেই এরকম মানুষ খুব কম পাওয়া যায়। বয়স্ক মানুষ, বিশেষ করে মধ্যবয়স থেকেই শুরু হয় হাঁটু ব্যথা। এই হাঁটু ব্যথার অনেক কারণ থাকতে পারে। সেগুলোর মধ্যে আমরা যদি বয়স হিসাবে ভাগ করে বলি, আমি শুরুতে বলেছি যে মধ্যবয়স্ক এবং বেশি বয়স্কদের হাঁটু ব্যথা বেশি হয়, তবে যে কোনো বয়সেই কিন্তু হতে পারে। একদম ছোট বয়স থেকে শুরু করে যুবক, মিডল এজড এবং লেট এজ সবসময় হতে পারে, তবে কারণগুলো ভিন্ন। তো ছোট বাচ্চাদের হাঁটুর যদি কোনো জন্মগত সমস্যা থাকে, কোনো মেটাবলিক ডিজিজ থাকে, যেমন ধরেন রিকেটস থাকে, তাদের এসব প্রবলেম হতে পারে। বয়স্ক আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল, তাদের হাঁটুতে প্রবলেম হতে পারে, যেমন কনজেনিটাল ডিস্কয়েড মিনিসকাস হতে পারে। হাঁটুতে দুই হাড়ের মাঝখানে কুশনের মতো একটা জিনিস থাকে, যেটা শক অ্যাবজর্ব করে, সেটাকে বলা হয় ডিস্ক। ওই ডিস্কটা অনেক সময় জন্মগতভাবে শেপটা ভিন্ন হয়ে যায়, সেটাকে ডিস্কয়েড মিনিসকাস বলে। সেক্ষেত্রে একটা ব্যথা হয়, ক্লিকিং সাউন্ড হয়। তারপরে এই অন্য কোনো যদি যে কোনো, যেমন হাঁটুতে ইনফেকশান, তারপরে হাড়ে টিউমার, এটা যে কোনো বয়সে হতে পারে। তবে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটার দিকে ফিরে যাই, সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ট্রমা। তো ট্রমাটা নিয়ে আগে কথা বলি। ট্রমাটা যে কোনো এজে হতে পারে, এই বিষয় নিয়ে আমি কাজ করি বিশেষ করে। তো সেটা হলো স্পোর্টস ইনজুরি, একটা ইম্পর্টেন্ট জিনিস। ফুটবল খেলতে গিয়ে, করতে গিয়ে, বল ট্যাকল দিতে গিয়ে পা মোচড় হয়ে গেল, মানে টুইস্টিং হলো এবং হাঁটু ফ্লেক্স হয়ে গেল, এরকম একটা ইনজুরি। তারপরে মোটর বাইক চালাতে গিয়ে অথবা স্লিপারি গ্রাউন্ডে পড়ে গিয়ে একটা হাঁটুতে মোচড় খেলো, এই ধরনের ইনজুরিগুলোতে, এগুলো বিশেষ করে অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালরা, মধ্যবয়স্করা, এদেরই হয়ে থাকে। কি হয়, এটাকে আমরা মানে শুরুতেই দেখা গেল যে হাঁটু অনেক ফুলে গেছে, উনি হাঁটতে পারছেন না, সেটা কয়েকদিন রেস্টে থাকা এবং পেইন কিলার ইত্যাদি খাওয়ার পরে আস্তে আস্তে ফুলাটা কমে যায়। তো এই ধরনের ইনজুরিগুলোকে আমরা প্রাথমিকভাবে বলি আইডিকে, ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট অফ দ্য নি। অর্থাৎ ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট মানে হাঁটুর ভিতরে একটা ইনজুরি হয়েছে। তো এটা শুরুতেই কিন্তু আমরা একদম পুরোপুরি মানে এটাকে করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না যে কোন স্ট্রাকচারটা গিয়েছে। সেই জন্য একটা কমন নাম দেই যে আইডিকে। তো এই আইডিকের মধ্যে কি কি আছে, এখানে আসলে এই যে হাঁটুর যে গঠনটা আমরা যদি দেখি, উপরের হাড় ফিমার, নিচের টিবিয়া, এখানে আছে বাটিটা প্যাটেলা, আর এইটা হলো হার্ট টিস্যু। বাট এখানে সফট টিস্যু থাকে হলো এই হাড়ের উপরে একটা আবরণ থাকে, আর্টিকুলার কার্টিলেজ, দুই হাড়ের মধ্যেই থাকে। তারপরে আবার এই দুই হাড়ের মাঝখানে থাকে মিনিসকাস, যেটা ওয়াশারের মতো, যেটা শক অ্যাবজর্বিং করে, ওয়েট ট্রান্সমিটটাকে কমায় দেয়, দুইটা হাড়ের ঘর্ষণটাকে, ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে। আবার হলো এই যে দুইটা হাড় তো এমনিতেই জয়েন্ট হয় না, এর জন্য এই সামনে প্যাটেলার টেন্ডন, কোয়াড্রিসেপস টেন্ডন, এইদিকে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট, ভিতরে আবার দুইটা লিগামেন্ট থাকে ক্রুশের মতো এভাবে ক্রস করা, একটা সামনে থেকে পিছনে যায় আর একটা পিছন থেকে সামনে আসে। তো অ্যান্টেরিয়র, মেডিকেল টার্মে সামনেকে অ্যান্টেরিয়র, সে থেকে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর পিছন থেকে সামনে আসে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই দুইটা লিগামেন্টে দুইটা হাড়কে সামনে পিছনে যাওয়া প্রিভেন্ট করে, সঠিক একটা ব্যালেন্সড জায়গায় রাখে। তো এই হাঁটুর যে বললাম, এই যে ধরনের ট্রমার কথা বললাম, এগুলোর মধ্যে ইনজুরি হতে পারে যে কোনোটা। পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে যখন এটাকে প্লাস্টার দিয়ে ইমোবিলাইজ করে রেস্টে রেখে পরে যখন ইডিমাটাও সাবসেট করে যায়, এটা আমরা আবার ক্লিনিক্যালি ইভ্যালুয়েশন করি, ক্ষেত্র বিশেষে এমআরআই করি। এমআরআই করলে এটা কোন ইনজুরিটা হয়েছে সেটা চলে আসে।
আমাদের দেশে এটা এখন সুন্দরভাবে হচ্ছে, আমরা করছি এই ACL PCL রিকনস্ট্রাকশন, তা এটা এবং আর্থোস্কোপিক্যালি করা হয়, ওপেন করে নয়। আবার এই যে মিনিস্কাস যেটা বললাম 2 হাড়ের মাঝখানে ওয়াশারের মতো, এইটারও কী ধরনের ইনজুরি হয়েছে সেটাকে আর্থোস্কোপিক্যালি, এমআরআইতে একটা ক্লিনিক্যালি এবং এমআরআই দ্বারা আমরা একটা ডায়াগনোসিসে চলে আসতে পারি। ফাইনালি আর্থোস্কোপিক্যালি ওটাকে আমরা ভিতরটা সরাসরি দেখে ইভ্যালুয়েশন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে পারি। আর এটা হলো সফট টিস্যু। আর হাড়ের যদি ভাঙ্গা থাকে, যেটা আগেই বলেছি যে টিবিয়ার প্লেটু ফ্র্যাকচার, সেই ক্ষেত্রে ওইটাকেও মানে অন্য ফ্র্যাকচারের যে জেনারেল প্রিন্সিপাল, যে ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার শুড বি ট্রিটেড অপারেটিভলি, এবং সেইখানে কি হবে, ভাঙ্গা টুকরোগুলোকে যতটা সম্ভব যথাযথ জায়গা বসাতে হবে, মানে আর্টিকুলার সারফেসটা, জয়েন্ট সারফেসটাকে ঠিক রাখতে হবে এবং এটাকে একটা স্টেবিলিটি দিতে হবে স্ক্রু প্লেট দিয়ে। তো সেভাবে আমরা এই ট্রিটমেন্টগুলো করে থাকি। আর বয়স্কদের যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসটা হলো মেনলি আসলে এই বয়সজনিত কারণে হয়। আর এমনিতে তো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে, তারপরে ইনফেক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, ইনফেক্টিভের মধ্যে টিউবারকুলার হতে পারে, সেপটিক হতে পারে, ইনফ্লামেটরির মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে জয়েন্ট ড্যামেজ হতে পারে। তবে গড়ে যেটা বেশি হয় প্রায় সকলের বয়সজনিত কারণে অস্টিওআর্থ্রাইটিসটার মেইন কম্পোনেন্টটা হলো যে উপরের হাড় আর নিচের হাড় মাঝখানে যে জয়েন্ট সারফেস, যে মানে হাড়ের যে অংশটা জয়েন্টের মধ্যে থাকে, ওইটার উপর একটা নরম হাড়ের আবরণ থাকে, এটাকে বলে আমরা তরুণাস্থি, আর্টিকুলার কার্টিলেজ। এটা ড্যামেজ হয়ে যায়। এটা কি করে, অনেক শক অ্যাবজর্ব করে, এবং এটা যখন এটা ড্যামেজ হয়ে যায় এবং এটা ড্যামেজ হয়ে গিয়ে হাড় পর্যন্ত, হাড়টাও ড্যামেজ হওয়া শুরু হয়, এবং এখানে যে জয়েন্টের একটা সুন্দর ইয়ে থাকে, দুইটা হাড়ের মধ্যে একটা গ্যাপ থাকে, একটা অ্যালাইনমেন্ট থাকে। দেখা যায় বয়স্ক মানুষের অস্টিওআর্থ্রাইটিস হয়ে পাটা, হাঁটুটা বাহিরের দিকে বাঁকা হয়ে যায়, ভেরাস ডিফর্মিটি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই ডিফর্মিটিগুলো, এগুলো আমরা কিছু তো জেনারেল অ্যাডভাইস মেডিকেল ট্রিটমেন্ট আছে, আবার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে যে লাইফস্টাইল রিডাকশন, চেঞ্জ, ওয়েট রিডাকশন, মানে যদি ওবেস পারসন হয়, হাঁটুর উপর লোড অনেক বেশি পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই তার হাঁটুর প্রবলেম, অস্টিওআর্থ্রাইটিস আরও এক্সিলারেটেড হয়। একজন বয়স্ক ওবেস পারসনের হাঁটু দ্রুত ক্ষয় হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে এই কথাগুলো বলি যে আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন, আপনি অ্যাক্টিভ লাইফ লিড করুন, হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, এগুলো করুন। তারপরে ক্ষেত্র বিশেষে কিছু আমরা দিয়ে থাকি, অর্থোসিস মানে কিছু সাপোর্ট, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট, বিভিন্ন মেডিকেশন দেওয়া হয়। আর কোনো কিছুতেই কিছু হচ্ছে না, অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিসে একদম পুরো ইন্টারন্যাশনালি, যা পুরো ওয়ার্ল্ডেই স্বীকৃত ট্রিটমেন্ট হলো এই টোটাল নি রিপ্লেসমেন্ট। এটা আমাদের দেশে হচ্ছে অনেক, তারপরেও একদম খুব বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে না, এই জন্য যে অনেক ব্যয়বহুল। এটার যে ইমপ্লান্ট, এই উপরের হাড়ের নিচের অংশ, নিচের হাড়ের উপরের অংশ, এ পুরাটাই দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় এই প্রস্থেসিস দিয়ে, মেটালিক। তো এটার অনেক কস্টলি বলে আমাদের দেশের অনেক মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারেন না, যার কারণে তারপরে ওটা হচ্ছে আবার, কিন্তু এটার রেজাল্ট অনেক ভালো। অনেকে কনফিডেন্সও পান না যে এই অপারেশন, এত বড় অপারেশন করাবো। আর আবার অনেকে বলেন, বাবা আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমি কি অপারেশন করাবো? তো এটা উত্তর হলো, বাবা এই রোগটা আপনার মতো বেশি বয়স্কদের জন্যই, আর অপারেশনটা আপনাদের জন্যই ডিজাইনড। যার হাঁটু ভালো আছে তার জন্য তো আর টোটাল নি রিপ্লেসমেন্ট নয়। তো এভাবে মানে হাঁটুর একটা যে ব্যথার কারণগুলো, এগুলো আমরা একটা, আমি আশা করি আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি যে কী কী কারণে হয়। তো আপনার আমার যদি একটা হেলদি লাইফস্টাইল থাকে,
একটা শারীরিক ফিটনেস ভালো থাকে, হ্যাঁ, তাহলে আমার পুরা শরীরের সাথে সাথে পুরা যে স্কেলিটন সিস্টেম, অস্থি সিস্টেমে পুরাটা ভালো থাকবে, এটার সাথে সাথে হাঁটুও ভালো থাকবে। আর যদি আমি লাইফস্টাইল সম্বন্ধে অজ্ঞ থাকি, আমি যদি নিজের ওজন, নিজের ডেইলি অ্যাক্টিভিটিস এইসবগুলো সম্বন্ধে উদাসীন থাকি, খাদ্য হ্যাবিট সম্বন্ধে উদাসীন থাকি, তাহলে আমার পুরো শরীরই অকেজ হবে, উইক হবে, আনফিট হবে, তার সাথে সাথে হাঁটু দুটোও আনফিট হবে। আর হাঁটু দুটো যদি আনফিট হয়, তাহলে আপনার চলাফেরা, স্মার্টনেস সবটাই ব্যাহত হবে। তো আমাদেরকে সচেতনতাই পারে এই এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে। সমস্যা হবে, বাট সমস্যাটা আসার গতি কম হবে, কম আসবে। আমি আপনি ভালো থাকব। ধন্যবাদ প্রিয় দর্শক।